রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি শুভপ্রিয়া আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। শুরু হচ্ছে সাসপেন্স স্টেশন মৃতের শহরের সিজন 2। আজ এই সিজনের প্রথম গল্প নিহার রঞ্জন গুপ্তের আকস্মিক। শুরু হচ্ছে আজকের গল্প। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডা এসে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতন আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছে এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ, এবার বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়লো তাতে সঙ্গে সঙ্গেই আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হবে। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাটে ঘন কুয়াশা চারদিকে একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জলে থই থই করছে। সঙ্গে কারোর একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান হয়ে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসে। মহিন বললে, তা বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ, বল একটা জমাটি ভূতের গল্প বল দেখি। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বললে, না, সচিনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিক সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের ডেকে এসে কত দিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বললে, ম্যাজিক যে দেখাবো তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বললে, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের চাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে। আলোটা নিভিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়ার সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আলো আধো অন্ধকার দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ে চলেছে বৃষ্টি। সচিন তার পূর্বের আসনেই বসা। আমরা সকলে ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। কিরে, কই শুরু কর তোর ম্যাজিক। সরোজ বললে, চুপ কর, কথা বলিস না। ভারী গলায় সচিন বললে। তারপর সব চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে, কি রে সোচে, ঘুমালি নাকি বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে?
আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গেই একটা বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একটা ঠিক দোরগোড়াতে নিঃশব্দে এসে দাঁড়িয়ে আছে, একটা অস্পষ্ট ছায়া মূর্তি। কে? কিন্তু আগন্তুক আমার প্রস্তাবে কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটা মাত্র ক্যান্ডেলের আলোটা নিভে গেল। মুহূর্তে জমাট অন্ধকার চারিদিকে গ্রাস করল। এবার শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতন স্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজার ঠিক কাছের দেওয়ালে একটা আলোর সুইচ টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা নিঃশ্বাস ছাড়লো। নিজের অজ্ঞাতে দু পা পিছিয়ে একেবারে দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়লো, বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সউৎসাহে বললাম, বিভূতি তুই? সেই পূর্বের মতন চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আড্ডায় আসে না সে। সেই প্রচণ্ড বর্ষা বিমূর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে কি করে? একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই? ব্যাপার কি রে বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বললে, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলে এবার সরোজ। এই জলের মধ্যে তুই এলি কি করে রে রিপু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি? বললে সরোজ। না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না তো। বলে কি বিভূতি? ওর মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হঠাৎ আবার বিভূতি বললে, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে। আমি আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গেই দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই ঘরের আলোটা তপ করে জ্বলে উঠল। আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি কেবল। বিভূতি, এই বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গেছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটা সংবাদপত্রে প্রকাশ হয়েছিল, গত রাত্রে প্রচণ্ড 3 ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গিয়েছে।
তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি যেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, যেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। শুনছিলেন আমাদের আজকের গল্প আকস্মিক। রচনা নিহার রঞ্জন গুপ্ত। কথক ও দিব্যেন্দুর ভূমিকায় সুপ্রতিম, বিভূতির ভূমিকায় জুবায়েদ, সরোজের ভূমিকায় সমীর, শচীন এবং মোহিনীর ভূমিকায় রুদ্রনীল। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।